না, আমরা এই মুহূর্তে সঞ্জয়ের ফাঁসি চাইছি না, কারণ আমরা চাইছি বাকি যারা এই বিচার তদন্ত ঘটনার সঙ্গে যুক্ত তারা সবাই সামনে আসুক এবং তাদের শাস্তি হোক। এটাই আমাদের মেইন উদ্দেশ্য এখন। এমআইএমবি একটা রিপোর্ট দিয়েছে, সেখানে এই রিপোর্টটা উঠে এসেছে যে একজনের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব, কিন্তু এমআইএমবির যে ফাইনাল রিপোর্ট পরবর্তীকালে যে কি বলেছে সিবিআই, সেই রিপোর্ট কিন্তু এখনো প্রকাশ্যে আনেনি। সিবিআই কিছু একটা গোপন করে যাওয়ার চেষ্টা করছে, এইটাতে দেখে আমাদের মনে হচ্ছে। আমার মেয়ের গলা চিপে আঙুলের ছাপ দেখা গেছিল, কিন্তু কারো আঙুলের ছাপও মিলিয়ে দেখা হয়নি। এই জন্য আমাদের মনে হয়েছে তদন্তে বহুত আগে 5 দিনে পুলিশ যেটা করেছিল সেটা এই প্রায় 6 মাস অতিবাহিত সিবিআই সেটা করেই বসে আছে, আর কোনো তদন্তও করছে না। সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে যে ধরলো, তাদের কি কোনো তথ্য প্রমাণ ছাড়াই ধরেছিল যে 90 দিনেও চার্জশিট দিতে পারলো না, তারা জামিন পেয়ে গেল? পিএম যে করা হয়েছে, সেখানে যারা পিএম করেছে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে সমস্ত কিছু আরও তথ্য লোপাট করার জন্য এই পিএমটা করেছে। হ্যাঁ, এটা তো পিএমে তো দেখাই যাচ্ছে। অপূর্ব বিশ্বাস যিনি পিএম করেছেন, ওনাকে তো যেদিন প্রথম দিন পুলিশ 6বার পুলিশ ডেকেছে, সিবিআই ডেকেছে জিজ্ঞাসাবাদ করার জন্য, আমরা জানতাম যে কোনো রকমে অপূর্ব বিশ্বাস বাঁচতে পারবে না, কিন্তু অপূর্ব বিশ্বাসকেও তো কোনো স্টেপ নিল না তার বিরুদ্ধে। একজন স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, উনি এই সমস্ত কথা বলেন। পুলিশ মন্ত্রী উনি আইন জানেন, উনি আইন বিশেষজ্ঞ। আবার এটা হাইকোর্টের সামনে একটা বোর্ড লাগানো আছে, আপনাদের মাধ্যমে আমি দেখেছি পোস্টারটা, এবং আপনাদের মাধ্যমে বলতে কোনো অসুবিধা নেই। উনি নিজেই বলেন আমি একজন আইন বিশেষজ্ঞ। আইন বিশেষজ্ঞ হয়ে কোর্ট যা সিদ্ধান্ত নেয় তার উপরে যদি হায়ার কোর্টে যেতেই পারেন, কিন্তু উনি নিজে তো বলতে পারেন আমাদের মধ্যে আমাদের কাছে থাকলে আমি ফাঁসি দিয়ে দিতাম। তার উনি কোর্টকেও যে পরিচালনা কন্ট্রোল করার চেষ্টা করেন তার উদাহরণ রাখছেন। তার পরিপ্রেক্ষিতে যদি আমি ওনার বিরুদ্ধে কোনো কথা বলি, তাহলে যদি বলেন যে আমরা অন্য দলের মুখপাত্র হয়ে কথা বলছি, তাহলে তো উনি কোনো কিছুই মানেন না, ওনার ইচ্ছা মতো সব কিছু করেন, সেটাই বলবো আমি। প্রথম থেকেই আমার মেয়েকে একটা হসপিটালে কর্মরত, ডিউটিরত একজন ডাক্তার মনে করা হয়নি, মনে হয়েছে একটা কুকুর বেড়াল রাস্তায় মরে আছে, তাকে ফেলে দিতে পারলেই আমরা যত তাড়াতাড়ি পুড়িয়ে দিতে পারবো, আমাদের তত তাড়াতাড়ি আপদ বিদায় হবে। এখন আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং দায়বদ্ধ। মেয়ের মৃত্যু হয়েছে ঠিকই, কিন্তু আমরা ইস্পাত পাথরের মতো শক্ত হয়ে এই সমাজের, এই স্বাস্থ্য দপ্তরের, এই দুর্নীতিমুক্ত স্বাস্থ্য দপ্তর যেন করে যেতে পারি, এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞ থাকবে। এবং সেই 9 তারিখে আমরা যেমন যে কষ্ট পেয়েছি বাবা মা হিসাবে, ওই কষ্ট যেন কোনো বাবা মার আর পেতে না হয়, তার জন্য আমাদের লড়াই থাকবে। যারা যারা আমার বিরুদ্ধে মন্তব্য করছেন, আমি যে কথাগুলো বলেছি তার যৌক্তিকতা আছে কিনা রায়ের কপি ভালো করে পড়ে দেখবেন, এবং যারা যারা আমার বিরুদ্ধে মন্তব্য করছেন তারা আমার সামনে আসুন এবং আমাকে তারা সঠিক গাইডলাইন দিন কী করলে আমরা মেয়ের বিচার পাবো। দু একজন তো বলছেন না আমাদের জন্যই আমরা মেয়ের বিচার পাচ্ছি না, তারা সঠিক গাইডলাইনটা তো আমাদের দিতে পারতেন। আমরা তো এই সমস্ত আজকে কোনোদিন ভাবিনি, আমরা কাজের কথা ভাবতাম, মেয়ে পড়াশোনার কথা ভাবতো। তারপরে ওনারা এসব কথা মন্তব্য না করে যদি ওনাদের কোনো সাজেশন থাকে, গাইডলাইন থাকে, আমাদের দিন, আমরা সব যেটা গ্রহণ করার অবশ্যই গ্রহণ করব। আপনাদেরকে প্রথমেই জিজ্ঞাসা করব যে আজকে রাজ্য যে ফাঁসির আবেদন জানিয়ে হাইকোর্টে অ্যাপিল করলো এবং সেখানে দাঁড়িয়ে কোর্টে কি হলো সেটা আমরা দেখতে পেলাম, তাও আপনাদের মুখ থেকে শুনতে চাইব। প্রথম প্রশ্ন যেটা, রাজ্য এত তড়িঘড়ি করছে কেন? সঞ্জয়ের ফাঁসি হলে কি কিছু সুবিধা হয়? সত্যি কথা বলতে কি, ওরা যে কি পিটিশন অ্যাপ্লিকেশন করেছে কোর্টে, সেই কপি এখনও আমাদের সার্ভিস করেনি না রাজ্য সরকার না সিবিআই। সেখানে দাঁড়িয়ে শুনানি হলো, রাজ্য সরকার প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা 10টা 11টা 12টা 12:30 প্রায় 2.5 ঘন্টা বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে তারা এই মামলায় টিকে থাকার চেষ্টা করেছে। তাদের মামলা কেন করেছে তার পক্ষে অনেক যুক্তি রেখেছে এবং তার পেছনে অনেকগুলো পয়েন্ট, অনেক পুরনো মামলার উদাহরণ টেনে এনেছে। বিচারপতি ডিভিশন বেঞ্চ শুনেছেন এবং তারপরে সিবিআইয়ের লয়ারদের কাছে জিজ্ঞাসাবাদ করেছে এবং সিবিআইয়ের যে এখতিয়ার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে এখতিয়ার সেই নিয়ে বিচার বিবেচনা করেছেন। কিন্তু জজ ডিভিশন বেঞ্চ রায় স্থগিত রেখেছে। সোমবার দিন কি সিদ্ধান্ত নেবেন সেটা সোমবার দিনই জানিয়ে দেবেন। আপনারা তো আপাতত ফাঁসি চাইছেন না সঞ্জয়ের? না, আমরা এই মুহূর্তে সঞ্জয়ের ফাঁসি চাইছি না, কারণ আমরা চাইছি বাকি যারা এই বিচার তদন্ত ঘটনার সঙ্গে যুক্ত তারা সবাই সামনে আসুক এবং তাদের শাস্তি হোক, এটাই আমাদের মেইন উদ্দেশ্য এখন। কিন্তু
শিয়ালদা কোর্টের যে রায়ের কপি রয়েছে, সেই কপি কিন্তু যা বলছে তাতে সেদিন ঘটনায় তিলোত্তমার যে হত্যা সেটা একটাই মানুষের মাত্র কাজ এবং সেখানে অভিযুক্ত সঞ্জয় সেটা প্রমাণিত। এমআইএমবি একটা রিপোর্ট দিয়েছে, সেখানে এই রিপোর্টটা উঠে এসেছে যে একজনের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব, কিন্তু এমআইএমবির যে ফাইনাল রিপোর্ট পরবর্তীকালে যে কি বলেছে সিবিআই, সেই রিপোর্ট কিন্তু এখনো প্রকাশ্যে আনেনি। সিবিআই কিছু একটা গোপন করে যাওয়ার চেষ্টা করছে, এইটাতে দেখে আমাদের মনে হচ্ছে সিবিআই তদন্ত ঠিকমতো করছেই না, তারপরে কিছু কিছু জিনিস গোপন করার চেষ্টা করছে। এমআইএমবির যে ফাইনাল রিপোর্ট সেটা আমরা চেষ্টা করছি কোর্টের মাধ্যমে যদি পাওয়া যায়। আমাদের শিয়ালদা আদালতে আমাদের যারা লয়ার আছে তারা আপিল করেছে এবং এমআইএমবির ফাইনাল রিপোর্টটা আমাদের খুব প্রয়োজন এই মামলার ক্ষেত্রে। আমরা দেখেছিলাম যে এর আগে আমাদেরই ক্যাম্পেইন কলিং মিডিয়াতে কিন্তু সঞ্জয়ের যে আইনজীবী শিয়ালদা কোর্টে ছিলেন কবিতা সরকার, তিনি মুখ খুলেছিলেন এবং তিনি বারবার বলেছিলেন যে সঞ্জয় অনেক কিছু বলতে চাইছে কিন্তু তার সমস্ত কথা শোনা হচ্ছে না এবং তাকে ঠিকমতো তার কথা শোনা হয়নি এবং না কথা শুনেই তাকে সাজা দেওয়া হয়েছে। একই কথা সেই যশ জালান, তিনিও এই একই কথা বলছেন যে সঞ্জয়ের যে বক্তব্য সেটা ঠিকমতো শোনাই হচ্ছে না। আইনি যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো কোর্টের মধ্যে তুলে ধরতে হবে, এরকম বাইরে বলে তো কোনো লাভ নেই। বাইরে বলে তো কি বলবো, সেটাকে কি বলে মানে নিজস্ব প্রচার করার চেষ্টা হচ্ছে। যশ জালান আজকে কোর্টে দাঁড়িয়ে কোর্টের যে পদ্ধতি, যশ সাহেব তো দুই ডিভিশন বেঞ্চ জিজ্ঞেসই করলেন যে আপনি যে সঞ্জয়ের হয়ে দাঁড়াতে চাইছেন আপনার কাছে ওকালতনামা কোথায়, তখন তিনি কি ধরনের মানে উল্টো অভিযোগ করছেন আর কি, যে আমাকে সঞ্জয়ের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি বা এই সমস্ত। কোর্ট তো শুনবে না, কোর্ট হচ্ছে পেপার চাইবে, সে ওকালতনামা দিতে পারেনি, সেই জন্য বলেছেন আপনার তাহলে থ্যাংক ইউ, আপনার কথা শুনতে আমরা পারবো না। এবং কবিতা সরকার যেটা বাইরে বলছেন, আমাদের প্রেজেন্সিতে সঞ্জয়কে যেদিন জিজ্ঞাসাবাদ করেছেন এবং জজ সাহেব পরে বলেছেন যে আমি কোনো আজ পর্যন্ত কোনো অ্যাকুইজকে 104টে কোশ্চেন আমি করিনি, আমি অনেক মামলা আমার এই জীবনে লড়েছি, 104টে কোশ্চেন করিনি। সঞ্জয়কে 104টে কোশ্চেন করা হয়েছিল, তাতেও যদি তোমরা বলেন যে সঞ্জয়কে বলতে দেওয়া হয়নি, এটা একদম মানে মিথ্যা কথা। এটা লোককে সাধারণ লোককে জানা উচিত। সাধারণ লোক তো অনেক কিছু জানতে পারছে না, যেহেতু অন ক্যামেরা ট্রায়াল হয়েছে, দরজা বন্ধ দরজার মধ্যে হয়েছিল। এটাই হচ্ছে মেইন ঘটনা। যা ওনারা বলছেন সব বাইরে বলছেন, ভিতরে ওনার জজ সাহেবের সামনে ওনারা মুখ খুলছেন না কেউই। আজকে যেটা প্রমাণ, জজ জালানকে দেখলাম এবং কবিতা সরকারকে তো আমরা দেখেছি আগে। যশ কিন্তু আইনি লড়াই লড়বার সময় যখন উনি বলেছিলেন যে আমি সঞ্জয়ের হয়ে আইনি লড়াই লড়বো, তখনই তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে এই মামলায় 3 জনের নাম একেবারে সামনেই আসেনি, অন্যান্যদের নাম সামনে এসে গেলে সমস্যা বাড়তে পারে বলেই রাজ্য সরকার তাড়াতাড়ি তড়িঘড়ি করে সঞ্জয়কে ফাঁসি দিতে চাইছে। এবং তিনি জানিয়েছেন যে নিম্ন আদালতের ট্রায়াল অনেক দ্রুত হয়েছে, এই মামলার মধ্যে 3 জন রয়েছেন যাদের ক্রস এক্সামিনেশন করা হয়নি, তাদের নামও উল্লেখ করা হয়নি, সেই নামগুলো সামনে আসা দরকার। শুনুন, এখানে বসে আমি এখন মানে পাবলিসিটির জন্য অনেক কথা বলতে পারি, কিন্তু তার পেছনে তথ্য প্রমাণ কিছুটা তো রাখতে হবে। উনি বলছেন 3 জন নেই, সেটা যে তার বলার জন্য যে প্রক্রিয়া সেটা তো উনি করলেন না। যেটা মেইন সঞ্জয়ের কাছে থেকে উনি চেষ্টা করেছেন বলে তো আমার তো মনে হয় না যে ওকালতনামা সই করানোর। উনি বললেন কোর্টের অর্ডার আছে, সেই দিয়ে আমি গতকাল আমাদের সঙ্গে কথা হচ্ছিল, একটা টিভি চ্যানেলের সাক্ষাৎকারে ছিলাম, তখন উনিও বলছিলেন যে আমি কোর্টের অর্ডার আছে আমার কাছে, আমি এই কেস লড়তে পারবো। কিন্তু আজকে দেখলাম যে পুরো মিথ্যা কথা উনি বলেছেন এবং জজ সাহেব যথাযথই ওনার সমস্ত আবেদন নাকচ করে দিয়েছেন। না, আগের লিগ্যাল এডের জন্য যে আইনজীবী কবিতা সরকার তিনি দাবি করেছিলেন যে লিগ্যাল এড খুব বড় গুরুত্বপূর্ণ জিনিস, মামলায় সওয়াল করেনি, সেটা তো আজকেও একই ব্যাপার হলো। এটা তো জজ সাহেব বলেছেন এবং তার প্রতিফলন বিভিন্ন ডিপোজিশন যারা তাদের মধ্যেও আছে, অসঙ্গতি সেগুলো তো তুলে ধরবেন ওনারা, সেগুলো ওনারা তুলে ধরেননি। ওনাদের কাছে অনেক সুযোগ ছিল তুলে ধরা, সেগুলো ওনারা তখন তুলে ধরেননি। সিবিআই এর বিষয়ে আপনারা বারবার বলেছিলেন যে সিবিআই এর ওপর আপনাদের আস্থা নেই বা সিবিআই এর যে তদন্ত প্রক্রিয়া তার উপর আপনারা আস্থা হারাচ্ছেন। কেন আস্থা হারাচ্ছেন একটু যদি বলেন। প্রথমে তাহলে সেই 9 তারিখের ঘটনাই বলি। 9 তারিখ, প্রথমে 8 তারিখ আমার মেয়ের ডিউটিতে গেছিল হসপিটালে, সেটা যে তার শেষ বাড়ি থেকে যাওয়া হবে, আর কোনোদিন যে সে বাড়িতে ফিরবে না, এটা সেও জানতো না, যেমন আমিও জানতাম না। 9 তারিখ সকালে একটা ফোন কল আমাদের জীবনটাই পুরো উলটপালট করে দিয়েছে।
কিন্তু হসপিটালে গিয়ে সেদিন আমি দেখেছি আমার মেয়ে যে ওখানে একটা হসপিটালে ডিউটিরত ডক্টর, সেটাই কেউ মনে করছে না। কারণ অন্য অন্য মৃতদেহতে যে আমরা দেখি যে প্রক্রিয়াগুলো হয়, সেগুলোই সেখানে হয়নি। মৃতদেহ কোনো কর্ডন করা নেই, বা তার আশেপাশে একাধিক লোকের প্রেজেন্সি, এবং সেখানে সিপি এসিপি পুলিশের সব, তারপরে স্বাস্থ্য দপ্তরের সবাই ছিলেন, তার প্রেজেন্সিতেই এসবগুলো হচ্ছিল, কিন্তু আমাদের ভেতরে যেতে দেওয়া হচ্ছিল না। তখন আমি ভেবেছিলাম হয়তো তদন্ত হচ্ছে, তদন্ত সেখানে আমাদের যেতে দেওয়া যাবে না। আমাকে সব আলাদা আলাদা রেখে দেওয়া হয়েছিল, বাড়ির লোকও ঢুকে গেছিল, তখনও তাদের যেতে দেওয়া হয়নি। পরে যখন আমাদের সেখানে ঢুকতে দেওয়া হলো, তখন আমাদের সিএম আমাদের সঙ্গে কথা বললেন, তারপরে আমাদের মেয়ের মুখ আমরা দেখতে পারলাম। সেখানে গিয়ে আমরা যা দেখেছিলাম, তার মৃতদেহ পড়ে আছে, মাথায় হাত, তার ল্যাপটপ মোবাইল সব কিছু তার মাথার সামনে সুন্দরভাবে সাজানো, জুতো জোড়া এমনভাবে খোলা যেন সে এইমাত্র জুতোটা খুলে গিয়ে বিছানায় শুয়েছে। কোনো যেখানে একটা এরকম ধস্তাধস্তি, এরকম আমার মেয়ের মুখে থেকে রক্ত বেরোচ্ছে, চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, মাথায় একাধিক আঘাত, গলার এখানে হাড়টা ভাঙা, আমি হাত দিয়ে দেখেছি, এবং তার অর্ধেক শরীর অনাবৃতই ছিল, কিন্তু সেই কোনো চিহ্ন সেখানে ছিল না। সেখানে দেখে আমার মনে হয়েছিল মানে ওখানে কোনো ক্রাইমই ঘটেনি। তার মানে তখনই আমরা বুঝেছিলাম পুলিশ এতক্ষণ তদন্তর নামে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করছে। এবং তার যে নমুনা সেটা আমরা দেখেছিলাম ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি, ওখানকার যে সবাই উপস্থিতি সেগুলো একদম সংবাদ মাধ্যম ডেকে চিনিয়ে দিচ্ছিলেন, যিনি আমাদের ফরেন্সিক এক্সপার্ট, ইনি আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট অভিজ্ঞদেব, বিরূপাক্ষ, দেবাশিস সোম, ফরেন্সিকের সবাই সেখানে প্রেজেন্সি আমরা দেখতে পেয়েছি পরে মিডিয়ার মাধ্যমে। কিন্তু ওগুলো উনিও পরিচয় করিয়ে দিয়েছেন ওনার মিডিয়ার মাধ্যমে। তো এগুলো যে কিছু হয়েছে সেটা আমরা কোথাও দেখতে পাইনি। কিন্তু শিয়ালদা কোর্টের যে রয়েছে, অর্ডার কপি রয়েছে, সেই অর্ডার কপিতে কিন্তু এটা বলা হয়েছে যে পিএম রিপোর্টে জানা গেছে অভয়ার শরীরে কোনো হাড় ভাঙা ছিল না। সেটা ভাঙা ছিল না কি, সেটা তো এক্সরে করে দেখা হয়নি, এবং তারই তো পিএম যে ঠিকঠাক হয়নি, তার 9 তারিখ তো নমুনা সংগ্রহ করা হয়েছে, 14 তারিখ সেটা ফরেন্সিকে পাঠানো হয়েছে। এত গাফিলতি কেন? একটা তার কর্মস্থলে খুন হলো, ডাক্তার মার্ডার হলো, রেপ হলো, এগুলো হওয়ার পরে কোনো প্রত্যক্ষদর্শী নেই, তখন তো ভালোভাবে আমরা সেকেন্ড পোস্টমর্টম চেয়েও করতে পারিনি। পুলিশ এত তৎপর হয়ে, পুলিশ এবং আমাদের এখানকার লোকাল কমিশনার, লোকাল এমএলএ, তারা এত তৎপর হয়ে আমার মেয়ের দেহটা পুড়িয়ে দিয়েছে, আমরা কিছুই করতে পারিনি। সেখানে যদি এভিডেন্সও নষ্ট হয়ে যায়, এবার সিবিআই বলছে ডিএনএ কন্টামিনেটেড হয়েছে, ওখানে অনেকের উপস্থিতি দেখা যাচ্ছে, সেটা সিবিআই বোঝাচ্ছে কন্টামিনেটেড, কিন্তু অন্যর থেকে কোনো কালেক্ট করা হয়নি যে অন্য কারো ডিএনএ সেখানে প্রেজেন্সি মেলে কি না। আমার মেয়ের গলা চিপে আঙুলের ছাপ দেখা গেছিল, কিন্তু কারো আঙুলের ছাপও মিলিয়ে দেখা হয়নি। এই জন্য আমাদের মনে হয়েছে তদন্তে বহুত আগে 5 দিনে পুলিশ যেটা করেছিল সেটা এই প্রায় 6 মাস অতিবাহিত সিবিআই সেটা করেই বসে আছে, আর কোনো তদন্তও করছে না। তার যে উদাহরণ সেটাও আমরা দেখলাম যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে যে ধরলো, তাদের কি কোনো তথ্য প্রমাণ ছাড়াই ধরেছিল? যে 90 দিনেও চার্জশিট দিতে পারলো না, তারা জামিন পেয়ে গেল। এর থেকেই আমাদের সিবিআইয়ের উপরে যে আস্থাটা সেটাও হারিয়ে গেছে। আপনি পিএম রিপোর্টের কথা কি বলছেন? পিএম যে করা হয়েছে সেখানে যারা পিএম করেছে মানে তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমস্ত কিছু আরও তথ্য লোপাট করার জন্য এই পিএমটা করেছে, যাতে সঠিক তথ্য না উঠে আসে। মানে এটা একটা যে চক্র কাজ করেছে ওখানে, তার একটা সম্পূর্ণ প্রমাণ আছে, এবং তার বিরুদ্ধে যে সিবিআইয়ের যে পদক্ষেপ নেওয়া উচিত ছিল, সিবিআই সেই পদক্ষেপগুলো নেয়নি। তাহলে আপনি যেটা বলছেন যে পিএমটা ঠিক মতো করা হয়নি, তার মানে এমনও হতে পারে যে পিএম রিপোর্টে যা আছে সেটা অনেকাংশে মিথ্যে। হ্যাঁ, তাছাড়া ঠিকঠাক হয়নি, ভয়ঙ্কর অভিযোগ তো করছেন। হ্যাঁ, এটা তো পিএমে তো দেখাই যাচ্ছে। অপূর্ব বিশ্বাস যিনি পিএম করেছেন, ওনাকে তো যেদিন প্রথম দিন পুলিশ 6 বার
পুলিশ ডেকেছে, সিবিআই ডেকেছে জিজ্ঞাসাবাদ করার জন্য। আমরা জানতাম যে কোনো রকমে অপূর্ব বিশ্বাস বাঁচতে পারবে না, কিন্তু অপূর্ব বিশ্বাসকেও তো কোনো স্টেপ নিল না তার বিরুদ্ধে। চালান ছাড়া রাতে পোস্টমর্টম হয়ে গেল। আরজি কর এত বড় একটা হসপিটাল, এতগুলো মর্গ রয়েছে সেখানে, আমার মেয়ের দেহটা কি সংরক্ষণ করা যেত না? এগুলো, এটা তো হসপিটাল কর্তৃপক্ষের গাফিলতি এবং মানে স্বাস্থ্য দপ্তরের গাফিলতি। পুলিশও যেভাবে তথ্য প্রমাণ লোপাটে সাহায্য করেছে, স্বাস্থ্য প্রশাসনও তো সেটাতে মদত দিয়েছে এবং হসপিটাল কর্তৃপক্ষও সেটাতে মদত দিয়েছে। আমার মেয়ের মৃত্যু নিয়ে একটা হসপিটাল কর্তৃপক্ষ একটা কমিটি তৈরি করেছিল, মানে অভ্যন্তরীণ যে তদন্ত হওয়া উচিত ছিল, তারা একটা কমিটি তৈরি করেছিল। আজ পর্যন্ত সেই কমিটির যে রিপোর্ট আজ পর্যন্ত আমরা সামনে পাইনি, যেটা মেডিকেল কাউন্সিল অফিসে সেই মিটিং হয়েছিল, তার যে তথ্য আজ পর্যন্ত আমরা পাইনি। আচ্ছা, এই বিষয়ে আরেকটা কথা, গুরুত্বপূর্ণ কথা যেটা উঠে এসেছিল প্রথম দিকে, সেটা হচ্ছে যে তিলোত্তমার মৃত্যুর পেছনে কোনো একজন প্রভাবশালী একজন নেতা, রাজনৈতিক নেতা, তার ছেলের হাত রয়েছে। এই বিষয়টা সম্বন্ধে কি বলবেন? যেটুকু জানি তাতে তো প্রভাবশালী না থাকলে এইভাবে আড়াল করার চেষ্টা করছেন কেন? আমাদের মানে প্রশাসন, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্য সচিব, কলকাতা পুলিশের প্রধান, তাদের উপস্থিতিতে সমস্ত কিছু ঢাকার চেষ্টা হয়েছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। তাহলে তো সেই কারণেই করা হয়েছে, কেউ প্রভাবশালী পেছনে আছে যুক্ত, তার জন্যে। নাহলে এত বড় একটা ক্রাইম ঘটলো হসপিটালের ভেতরেই, সেই সেমিনার হল সংলগ্ন পাশের দেওয়ালটা তড়িঘড়ি ভেঙে দেওয়া হলো কেন? স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এবং নির্দেশেই হয়েছে এবং চেস্ট মেডিসিনের সমস্ত স্টুডেন্ট সেখানে, পিজিটিরা সাইন করেছে, সেখানে সবাই জড়িত আমার মেয়ের মৃত্যুর পেছনে। প্রথম দিন যখন 9 তারিখে ঘটনা ঘটেছিল, তখন আমাদের যে কটা কোশ্চেন ছিল, এখন তার কোশ্চেন, মানে তখন যদি 10টা কোশ্চেন থেকে থাকে, এখন 100 কোশ্চেন আমাদের সামনে চলে এসছে। এই কোশ্চেনের উত্তর আমরা সিবিআইয়ের কাছে পাবো না জানি, তার জন্য সমস্ত কোশ্চেনগুলো আমরা কোর্টের কাছে রেখেছি এবং কোর্ট কিভাবে তার সেই প্রশ্নের উত্তর দেবে, কোর্টকে সেই দায়িত্ব আমরা দিয়েছি। সিবিআই এর বিষয়ে একটা কথা বলি, যে আরজি করের ধর্ষণ এবং খুন কেন বিরলতম অপরাধ, হাইকোর্টে এই 6টা যুক্তি পেশ করছে সিবিআই এর এই 6টা পয়েন্ট দিয়েছে ঠিকই, কিন্তু এর বিরুদ্ধে যে তথ্য প্রমাণ দিতে হবে, সেই তথ্য প্রমাণ সঠিকভাবে সিবিআই দিতে পারেনি এবং চেষ্টাও করেনি প্রথম থেকে। চেষ্টাও এখন এই কোর্ট থেকে ওই কোর্টে দৌড়ালে কি হবে? তুমি তথ্য প্রমাণ ঠিক মতো আনতে পারবে না জজের সামনে, তুমিও তার বড় ক্যাপিটাল পানিশমেন্ট চাইবে, এটা তো অসম্ভব ব্যাপার। জজ কী করে দেবেন? জজ শিয়ালদা আদালতের বিচারক যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি মনে করি এই যে তথ্য প্রমাণ পেশ করা হয়েছে তার উপরে সঠিক সিদ্ধান্তই উনি নিয়েছেন। আপনাকে বলা হচ্ছে যে মেয়ের হত্যাকারীর ফাঁসির দাবি থেকে সরে গিয়ে রাজ্য সরকারের কুৎসাকারী এবং চক্রান্তকারীদের মুখপাত্র হবেন না। আপনাদের উদ্দেশ্যে বলছেন যে মুখ্যমন্ত্রী যে ঘটনা জানার পর থেকেই ফাঁসির দাবি চাইছেন, রাজপথে নেমে দাবি করেছেন, তাকে এতদিন পরে কেন, কাদের পরামর্শে তার বিরুদ্ধে আপনারা আঙুল তুলছেন, এবং যুদ্ধকালীন তৎপরতায় মুখ্যমন্ত্রী আরজিকর কাণ্ডের পরে নারী এবং শিশুদের পক্ষে অত্যাচার বন্ধের জন্য বিধানসভায় অপরাজিতা বিল পাশ করিয়েছেন, 4 ঘটনায় ফাঁসি করিয়েছেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ চক্রান্তকারীদের পরামর্শ ছাড়া হতে পারে না। সরাসরি আপনাদেরকে বিজেপির মুখপাত্র বলে দাবি করছেন। কুণাল ঘোষ আমার থেকে বয়সে ছোট, আমার ছোট ভাইয়ের মতন। উনি যে কথাগুলো বলেছেন আমি শুনেছি। আগামী 9ই ফেব্রুয়ারি আমার মেয়ের জন্মদিন, ওই দিন ওনাকে বলবো উনি সারাদিন আমাদের বাড়িতে থাকুন, আপনাদের মাধ্যমে ওনাকে আমন্ত্রণ জানাবো, উনি আমাদের বাড়িতে থাকুন এবং সারাদিন আমাদের জীবনে কি ঘটছে সেই দিনটা এসে অন্তত দেখে যান। একটা দিন অন্তত দেখুন আমাদের যে আমরা কি পরিস্থিতির মধ্যে আছি, তাহলে উনি এই সমস্ত কথা ভবিষ্যতে আর বলবেন না। এবং এই 9 তারিখে উনি আসুন, তার আগে যেন উনি কোনো রকম বক্তব্য পেশ না করেন, আমি ওনার কাছে অনুরোধ করব। এবং 9 তারিখে আসুন এবং আমি ওনাদের সবাইকে বলবো, ফিরহাদ হাকিম আমার দাদার মতন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে দেখলাম উনিও আমার থেকে বড়, আমার দাদার মতনই, ওনাদের বলবো রায়ের কপিটা একটু ওনার কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইন বিশেষজ্ঞ, উনি রায়ের কপিটা একটু সুন্দর করে পড়ুন, পড়ে বুঝে আমি যে কথাগুলো বলেছি এবং এখনও বলছি, মুখ্যমন্ত্রী যে সমস্ত কথাবার্তা বলছেন, আমাদের কাছে থাকলে, আমার কাছে থাকলে আমি ফাঁসি করিয়ে দিতাম। তার মানে কি? এটা তো আদালত অবমাননার সমান। উনি কি করে বলেন? উনি একজন স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, উনি এই সমস্ত কথা বলেন।
পুলিশ মন্ত্রী মানে উনি আইন জানেন, উনি আইন বিশেষজ্ঞ। আবার এটা হাইকোর্টের সামনে একটা বোর্ড লাগানো আছে আপনাদের মাধ্যমে, আমি দেখেছি পোস্টারটা, এবং আপনাদের মাধ্যমে বলতে কোনো অসুবিধা নেই। উনি নিজেই বলেন আমি একজন আইন বিশেষজ্ঞ। আইন বিশেষজ্ঞ হয়ে কোর্ট যা সিদ্ধান্ত নেয় তার উপরে যদি হায়ার কোর্টে যেতেই পারেন, কিন্তু উনি নিজে তো বলতে পারেন আমাদের মধ্যে আমার কাছে থাকলে আমি ফাঁসি দিয়ে দিতাম। তার মানে উনি কোর্টকেও যে পরিচালনা কন্ট্রোল করার চেষ্টা করেন তার উদাহরণ রাখছেন। তার পরিপ্রেক্ষিতে যদি আমি ওনার বিরুদ্ধে কোনো কথা বলি, তাহলে যদি বলেন যে আমরা অন্য দলের মুখপাত্র হয়ে কথা বলছি, তাহলে তো উনি কোনো কিছুই মানেন না, ওনার ইচ্ছা মতো সব কিছু করেন, সেটাই বলবো আমি। এটাও বলছেন যে এখন আপনারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন কথা বলছেন এবং কার্যত আপনারা ষড়যন্ত্রকারীদের মুখপাত্র হয়ে উঠেছেন। আমি মা হিসাবে একটাই কথা বলবো, আমার মেয়েকে নিয়ে অনেক গর্ব যে আমার মেয়ের বিরুদ্ধে অন্তত এই সব কথাগুলো আমাদের মহামান্য মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমার শুনতে হয়নি। আমার মেয়ে এতটাই পবিত্র ছিল। আমার মেয়ে আর আমার কাছে ফিরে আসবে না। ওনার দায়িত্ব ছিল, আমার মেয়ে একটা রাজ্যের সরকারি কর্মচারীও ছিল এবং আমার মেয়ে একটা ইনস্টিটিউটের ছাত্রীও ছিল। সেখানকার স্বাস্থ্যমন্ত্রীই ছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব স্বাস্থ্য দপ্তরের ছিল। এই দায় স্বাস্থ্য দপ্তর কিছুতেই এড়াতে পারে না। সেই দিক থেকেই বলবো, প্রথম থেকেই আমার মেয়েকে একটা হসপিটালে কর্মরত ডিউটিরত একজন মানে ডাক্তার মনে করা হয়নি। মানে হয়েছে একটা কুকুর বেড়াল রাস্তায় মরে আছে, তাকে ফেলে দিতে পারলেই আমরা যত তাড়াতাড়ি পুড়িয়ে দিতে পারবো, আমাদের তত তাড়াতাড়ি আপদ বিদায় হবে। প্রথম থেকেই আমি দেখেছি পুলিশের যে তৎপরতা, এবং আমাদের এখানকার লোকাল এমএলএ কমিশনার তারাও তৃণমূলেরই, তাদের আওতায় যেভাবে আমার মেয়ের বডি দাহ করা হয়েছে, এটাই আমার মনে হয়েছে। আমার যে বিচার যাই হোক না কেন, যার ফাঁসি যাই হোক, আমি বলবো তদন্ত নিরপেক্ষ হোক, সবাই দোষীরা সামনে আসুক। নাহলে আমার মেয়ে আমার কাছে আর ফিরে আসবে না, আর কোনো দিন বলবে না যে মা কি রান্না করেছো, আমার খিদে পেয়েছে। কিন্তু পরবর্তী প্রজন্মের কাছে আমরা কি রেখে যাব? আমি সব হারিয়েও এই স্বাস্থ্য দুর্নীতি যে আমার মেয়ের মৃত্যুর পর উঠে এসেছে, এত স্যালাইন কাণ্ড, এই যে এত ওষুধ, জাল ওষুধ, এগুলো আমি মেয়ের কাছ থেকে শুনতাম। কিন্তু এখন আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং দায়বদ্ধ। মেয়ের মৃত্যু হয়েছে ঠিকই, কিন্তু আমরা মানে ইস্পাত পাথরের মতো শক্ত হয়ে এই সমাজের, এই স্বাস্থ্য দপ্তরের, এই দুর্নীতিমুক্ত স্বাস্থ্য দপ্তর যেন করে যেতে পারি, এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞ থাকবে। এবং সেই 9 তারিখে আমরা যেমন যে কষ্ট পেয়েছি বাবা মা হিসাবে, ওই কষ্ট যেন কোনো বাবা মার আর পেতে না হয়, তার জন্য আমাদের লড়াই থাকবে। ফিরহাদ হাকিম তিনি বলছেন যে আপনাদের যা মনের অবস্থা, মানসিক পরিস্থিতি, তাতে মানে আপনাদের মনের অবস্থা তিনি বুঝতে পারছেন এবং তার বক্তব্য যে তারা অত্যন্ত সহানুভূতিশীল আপনাদের জন্য। ওনাদের মেয়ে মানে আপনাদের মেয়ে এভাবে চলে গেছে, সবার তার প্রতিবাদ হওয়া উচিত এবং তার জন্যই তারা নাকি ফাঁসি চাইছেন, যে অপরাধী তার ফাঁসি চাইছেন। কিন্তু এটাও বলছেন যে মেয়ের শোকে এমন কিছু বলা উচিত নয় যেটা আপনাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। এখন আছেন, তিনি বলেছেন একটা পোস্টার বানান, কয়েকশো পোস্টার বানান, এবং কোর্টের যে সমস্ত কোর্টে আপনারা যাবেন প্রতিটা কোর্টের দরজায় দরজায় লাগিয়ে দিয়ে আসুন, বিচার চাহিয়ে লজ্জা দিবেন না। উনি যে একজন বর্ষিয়ান লয়ার, উনি যে ওনার যে অভিজ্ঞতা থেকেই উনি এই কথাটা বলেছেন। না হলে ফিরহাদ হাকিম যে চেয়ারে বসে আছেন, ওই চেয়ারের মর্যাদা উনি রাখতে পারছেন না। ওনার এই কার্যকর হসপিটাল কিন্তু ক্যালকাটা কর্পোরেশন এরিয়ার ভেতরেই। আজ পর্যন্ত 13 তারিখ বিকেল 2টোর পর থেকে আজকে পর্যন্ত মানে 161 দিন পানিহাটির কোনো তৃণমূল নেতা বলতে পারবেন না যে আমাদের খোঁজ খবর রেখেছেন। 4 দিন আমাদের সমস্ত 9 তারিখ, 9, 10, 11, 12, 13 তারিখ দুপুর পর্যন্ত এরা আমাদের মানে গার্ড করে রেখেছিলেন। কোনো রকম আমাদের সহযোগিতা করেননি, বরঞ্চ অসহযোগিতা করেছেন, এবং আমরা যাতে এই তদন্ত বিচার না পাই সেই ব্যবস্থাটাই তারা করেছেন। তারপরেও আমি বলবো, যারা যারা আমার বিরুদ্ধে মন্তব্য করছেন, আমি যে কথাগুলো বলেছি তার যৌক্তিকতা আছে কিনা রায়ের কপি ভালো করে পড়ে দেখবেন, এবং যারা যারা আমার বিরুদ্ধে মন্তব্য করছেন তারা আমার সামনে আসুন এবং আমাকে তারা সঠিক গাইডলাইন দিন কী করলে আমরা মেয়ের বিচার পাবো। দু একজন তো বলছেন না আমাদের জন্যই আমরা মেয়ের বিচার পাচ্ছি না, তারা সঠিক গাইডলাইনটা তো আমাদের দিতে পারতেন। আমরা তো এই সমস্ত আজকে কোনোদিন ভাবিনি, আমরা কাজের কথা ভাবতাম, মেয়ে পড়াশোনার কথা ভাবতো।
তারপরে ওনারা এসব কথা মন্তব্য না করে যদি ওনাদের কোনো সাজেশন থাকে, গাইডলাইন থাকে, আমাদের দিন, আমরা সব যেটা গ্রহণ করার অবশ্যই গ্রহণ করব। কিন্তু সমালোচনা কেউ করবেন না, শুধু শুধু অকারণ সমালোচনা, ভয় দেখানোর চেষ্টা করবেন না। ভয় আমরা আর পাবো না। ভয় আমরা আর পাবো না কিছুতেই, কারণ আমাদের জীবন থেকে সবই হারিয়ে গেছে। মেয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে মানে আমাদেরও স্বপ্ন শেষ হয়ে গেছে। আমরা কোনো রাজনীতিও চাই না, কোনো টাকা পয়সাও চাই না, শুধু চাই মেয়ের ন্যায় বিচার, এবং আগামী প্রজন্ম যাতে এই ভয়ের রাজনীতি থেকে মুক্তি পায় সেই ব্যবস্থাটাও আমরা করব।